নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ। তোমরা দেখছো তোমাদের নতুন ইউটিউব চ্যানেল হিস্ট্রি অ্যান্ড ওয়ার্ল্ড। আজ আবারও চলে এসেছি নতুন আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করব এমন এক নারী সম্পর্কে যার ভয়ে ইংরেজরা পর্যন্ত তটস্থ হয়ে থাক, যিনি একজন সাধারণ মেয়ে থেকে একজন রানী এবং একজন রানী থেকে কিভাবে একজন বিদ্রোহী নারী হয়ে উঠলো এবং ইংরেজদের সাথে কিভাবে সাহসিকতার সঙ্গে বিদ্রোহ করেছিল তার ইতিহাসই আজ আমরা জানবো। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দাও, এতে তোমরা সহজেই সবার আগে ভিডিওগুলি আমার এই চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যাবে। মেয়েটি 19 নভেম্বর 1828 সালে বারাণসী জেলার কাশীতে জন্মগ্রহণ করে। তার পিতার নাম ছিল মরুপান্ত তাম্বে এবং তার মাতা ছিল ভাগীরথী তাম্বে। মেয়েটির বাবা মা মেয়েটির নাম রাখেন মণিকর্ণিকা তাম্বে। সবাই তাকে ভালোবেসে আদর করে ছোটবেলা থেকেই মনু বলে ডাকতেন। মেয়েটি মহারাষ্ট্রের মারাঠা করাদে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিল। মেয়েটি মাত্র 4 বছর বয়সেই মাতৃহারা হয়ে যায়। তারপর থেকেই মেয়েটি তার বাবার কাছেই মানুষ হতে থাকে। তার বাবা বিথুরের পেশোয়া আদালতে একজন কর্মচারী ছিলেন। তার পড়াশোনার জন্য তার বাবা বাড়িতেই শিক্ষা যোগ্যতা অর্জন করার ব্যবস্থা করে দেন। মণিকর্ণিকার বাবা বেশিরভাগ সময় আদালতের কাজে ব্যস্ত থাকার জন্য মণিকর্ণিকা ছোটবেলা থেকেই মেয়ে হিসাবে একটু বেশি স্বাধীনতা পেয়েছিল। তিনি পড়াশোনার পাশাপাশি আত্মরক্ষা, ঘোড়া চালানো, তীর ছোড়া, আর্চারি শিক্ষাও গ্রহণ করেছিলেন। 1842 সালে ঝাঁসির মহারাজ গঙ্গাধর রাও নিয়াকরের সঙ্গে মণিকর্ণিকার বিবাহ হয় মাত্র 14 বছর বয়সে। বিয়ের পর তাকে সম্মানের সঙ্গে রানী লক্ষ্মীবাই হিসাবে নামকরণ করা হয়। তারপর থেকে তাকে সবাই ভালোবেসে লক্ষ্মীবাই বলেই ডাকতেন, এমনকি তাকে ঝাঁসি রানী বলেও ডাকা হতো। পরবর্তীতে তার নাম দিকে ছড়িয়ে পড়ে ঝাঁসি রানী লক্ষ্মীবাই হিসাবে। 1851 সালে রানী একটি পুত্র সন্তানের জন্ম দেন। আর ছেলের নাম রাখেন দামোদর রাও। কিন্তু মাত্র 4 মাস বয়সে সেই শিশু সন্তানটিও মারা যায়। তাদের সন্তান মারা যাওয়ার কোনো কারণ তারা উদ্ঘাটনই করতে পারেননি। পুত্রশোকে মহারাজ ভীষণ রকম অসুস্থ হয়ে পড়েন। পুত্রশোক ভুলতে রাজা ও রানী সিদ্ধান্ত নেন গঙ্গাধর রাও এর জ্যাঠাতো ভাইয়ের ছেলে আনন্দ রাওকে দত্তক পুত্র হিসেবে গ্রহণ করবেন এবং আনন্দ রাওয়ের নাম বদলিয়ে আবার দামোদর রাও নাম রাখেন। তবুও মহারাজের শরীরের অবস্থার কোনো উন্নতি হয় না। ফলে রানী সিংহাসন ও রাজকার্য পরিচালনার জন্য নিজে দায়িত্ব গ্রহণ করেন। 1853 সালে 21 নভেম্বর মহারাজ গঙ্গাধর রাও মৃত্যুবরণ করেন। এই সময় চালাকি করে রানী লক্ষ্মীবাইকে সিংহাসনচ্যুত করার জন্য ও ঝাঁসি দখলের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির দখল সত্ত্ববিলোপ নীতির কারণ দেখিয়ে সিংহাসন আরোহণের প্রতিবন্ধকতার পরিবেশ সৃষ্টি করে দেয়। ডালহৌসি লিখিত আইন মারফত জানান যে ঝাঁসির সিংহাসনে প্রকৃত উত্তরাধিকারী নেই এবং ঝাঁসিকে কোম্পানির নিয়ন্ত্রণাধীনে নেওয়া হবে। 1854 সালের মার্চ মাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানীর নামে বার্ষিক 60,000 ভারতীয় রুপি ভাতা হিসাবে মঞ্জুর করেন ও রানী লক্ষ্মীবাইকে ঝাঁসির কেল্লা পরিত্যাগের জন্য হুকুম জারি করেন। কিন্তু রানী কোম্পানির সেই চুক্তি প্রত্যাখ্যান করে দেয় এবং চিৎকার করে বলতে থাকে, মেয়ে আপনি ঝাঁসি নেহি দুঙ্গি, অর্থাৎ আমি আমার ঝাঁসিকে আত্মসমর্পণ করাবো না। 1857 সালের 10ই মে মিরাটে ভারতীয় বিদ্রোহ শুরু হয়, তা আমরা সিপাহী বিদ্রোহ নামে জানি। 1857 সালে গরমকালে আঞ্চলিক অস্থিরতার মধ্যে শহরটি তুলনামূলকভাবে রানীর পরিচালনায় শান্ত ছিল। তবুও রানী তার প্রজাদের আশ্বাস দেওয়ার জন্য ঝাঁসির সমস্ত মহিলাদের সামনে দুর্গের মধ্যে একটি আড়ম্বরপূর্ণ হলদি কুমকুম অনুষ্ঠান পরিচালনা করেছিলেন।
ব্রিটিশদের বোঝাতে চেয়েছিল যে তারা ব্রিটিশদের কোনোভাবেই ভয় পায় না। এর মধ্যে কিছু ঘটনা ঘটে গিয়েছিল যা সিপাহী বিদ্রোহের সাথে জড়িত ছিল। ঘটনাগুলি আমরা যখন সিপাহী বিদ্রোহ নিয়ে আলোচনা করব সেই সময় বলবো। তাহলে আসল ঘটনায় ফিরে আসি। 1857 সালে আগস্ট থেকে 1858 সালের জানুয়ারি পর্যন্ত পুরোপুরি শান্ত ছিল। এর মধ্যে ব্রিটিশ কোম্পানি ঘোষণা করেন ঝাঁসিতে ইংরেজ নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য সেনা পাঠানো হবে। কিন্তু রানী লক্ষ্মীবাঈ তা মেনে নিতে পারেনি, কারণ রানী একটি ইংরেজ শাসনাধীন মুক্ত স্বাধীনতা চেয়েছিল, যেখানে সাধারণ মানুষ নিজের স্বাধীনতায় বেঁচে থাকতে পারবে, ইংরেজদের অত্যাচারের হাত থেকে রক্ষা পাবে। যখন মার্চ মাসে ইংরেজরা ঝাঁসি দুর্গের কাছে পৌঁছায়, তখন তারা দেখে দুর্গটি ভালোভাবে সুরক্ষা দেওয়ার জন্য ভারী বন্দুক ও তোপ রেখে দিয়েছে, যা বহিরাগত শত্রুর বিপক্ষে সহজে আক্রমণ প্রতিরোধ করা যায়। ওই সময় ব্রিটিশ বাহিনীর কমান্ডো হিউ রোজ রানীকে আত্মসমর্পণ করার দাবি জানায়, আর রানী লক্ষ্মীবাঈ এই দাবি প্রত্যাখ্যান করে, তবে তারা এই দুর্গ ধ্বংস করে দেবে এমনই হুমকি দেয়। রানী তখন একটি ঘোষণা করেন যে আমরা বিজয়ী হলে বিজয়ের ফল ভোগ করব, আর যদি পরাজিত হই তবে যুদ্ধক্ষেত্রে নিহত হব, তবুও আমরা ঝাঁসি ছাড়ব না। অবশ্যই চিরন্তন গৌরব হিসেবে ইতিহাসে বয়ে নিয়ে চলবে। 1858 সালের 24শে মার্চ ইংরেজরা ঝাঁসির দুর্গে বোমাবর্ষণ শুরু করে। তখন রানী লক্ষ্মীবাঈ তার ছোটবেলার বন্ধু তাতিয়া টোপির কাছে সাহায্য আবেদন চাইলে 20,000-এরও বেশি সৈন্য ঝাঁসিকে মুক্ত করার জন্য পাঠিয়ে দেয়, কিন্তু তারা 30শে মার্চের মধ্যে ব্যর্থ হয়। এপ্রিল মাসে ইংরেজরা ঝাঁসি দুর্গ অবরোধ করে সিদ্ধান্ত নেয় তারা ঝাঁসির দেওয়াল ভেঙে ভেতরে আক্রমণ চালাবে। 2রা এপ্রিল রানী তার দত্তক পুত্র দামোদর রাওকে পিঠে বেঁধে প্রিয় ঘোড়া বাদলের পিঠে চেপে দুর্গ থেকে ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু তারা বেঁচে গেলেও তাদের প্রিয় ঘোড়াটি আর বাঁচেনি। রানী রাত্রিবেলায় তার ছেলেকে নিয়ে সুরক্ষা বেষ্টিত হয়ে বাণিজ্য নগরী কালপিতে চলে যায়। তারা কালপি শহর রক্ষার জন্য প্রস্তুতি শুরু করে। ব্রিটিশ বাহিনী কালপি আক্রমণ করেন। কালপিতে থাকা বাহিনীগুলি সমস্তই রানীর দ্বারা পরিচালিত হচ্ছিল এবং আবারও রানী পরাজিত হয়। ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ, তাতিয়া টোপি, বান্দার নবাব রাও সাহেব আরও একবার পালিয়ে যান সেখান থেকে এবং গোয়ালিয়রের এসে ভারতীয় বাহিনীতে যোগদান করেন। 17 জুন গোয়ালিয়রের ফুলবাগের কাছে রানী জখম অবস্থায় একটি জঙ্গলে ঘেরা মন্দিরে আশ্রয় নেয়। কিছুক্ষণ বিশ্রাম করে এবং সেখানকার পুরোহিতকে তিনি অনুরোধ করে যে তার যদি মৃত্যু হয় তাহলে তাকে যেন দাহ করে দেওয়া হয়। তারপর তিনি সোয়ারের ইউনিফর্মে আবার যুদ্ধক্ষেত্রে ফেরার প্রস্তুতি নেন। তিনি রাস্তাতে একজন হুসারকে আক্রমণ করেন। এরপরই সে আবার শত্রুপক্ষের দ্বারা আক্রান্ত হয় এবং মাঝ রাস্তাতেই রক্তাক্ত হয়ে মাত্র 29 বছর বয়সে গুরুতর জখম অবস্থাতে মারা যায়। তার মৃত্যুর পর স্থানীয় কয়েকজন তার দেহ দাহ করেন। ব্রিটিশরা 3 দিন পর গোয়ালিয়র শহরটি দখল করে নেয়। এই যুদ্ধে ব্রিটিশ রিপোর্টে হিউ রোজ মন্তব্য করেন যে রানী লক্ষ্মী ব্যক্তিত্বপূর্ণ, চতুর এবং সুন্দর এবং তিনি সমস্ত ভারতীয় নেতাদের মধ্যে সবচেয়ে সাহসী ও শত্রুপক্ষের জন্য একজন বিপজ্জনক নেত্রী। তিনি ভারতীয় নেতাদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক ছিলেন। 1878 সালে লন্ডনে প্রকাশিত একটি রিপোর্টে কর্নেল ম্যালেসন উল্লেখ করেন, ব্রিটিশদের চোখে তার দোষ যাই থাকুক না কেন, তার দেশবাসী কখনো মনে রাখবে যে তার সঙ্গে দুর্ব্যবহার করে বিদ্রোহের দিকে ধাবিত করা হয়েছিল তাকে, এবং তিনি তার দেশের জন্য বেঁচেছিলেন এবং দেশের জন্য বিদ্রোহ করে গেছেন।
আমরা ভারতে তার অবদান কখনোই ভুলতে পারি না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো। এই চ্যানেলের ভিডিওগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দাও। নমস্কার।